কিন্তু ভারতের কাছে হাসিনা ছাড়া বেটার অপশন বাংলাদেশের নেই। উই ক্যান চুজ আওয়ার ফ্রেন্ডস, নট আওয়ার নেবার্স। যে বাংলাদেশ আমরা এখন দেখতে পাচ্ছি সেটা ভারত বিরোধী বাংলাদেশ। তার কারণ ভারত চাইবে যে শেখ হাসিনা আবার বাংলাদেশের মসনদে বসুক। গত বছর বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার বিক্ষোভের মুখে পড়ে সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে আসতে বাধ্য হন। তারপর থেকে তিনি ভারতবর্ষেই রয়েছেন, এ খবর কারোরই অজানা নয়। কিন্তু সে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড ঘোষণা দেওয়ার পর থেকে কিন্তু একটা প্রশ্ন উঠছে, ভারত কি শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করাবে? আর এই নিয়ে কিন্তু একটা বড় উত্তর পাওয়া গিয়েছে সম্প্রতি। হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি শেখ হাসিনাকে নিয়ে একটি প্রশ্নের উত্তরে বলেছেন যে তিনি ঠিক করবেন তিনি কতদিন ভারতে থাকবেন। আর এই নিয়ে প্রশ্ন উঠছে যে শেখ হাসিনা কি তাহলে দীর্ঘস্থায়ীভাবে ভারতেই থেকে যাবেন দালাই লামার মতো? এই নিয়ে আমাদের সঙ্গে আজকে আলোচনায় আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সৌরিশ ঘোষ রয়েছেন। আমরা বোঝার চেষ্টা করব এই যে পরিস্থিতি, এই সময়কালে ভারত বাংলাদেশ যে সম্পর্ক সেটাই বা কোন দিকে যাবে। না, এই একটা জিনিস এখানে মাথায় রাখা দরকার যে আন্তর্জাতিক সম্পর্কর যে রূপরেখা সেটা সবসময় এটা আমরা বলি যে কন্টিনিউইটি এবং চেঞ্জের মধ্যে দিয়ে যায়। আন্তর্জাতিক সম্পর্কের আমরা যারা ছাত্র বা শিক্ষক যাই হই না কেন, তাদের একটা মূল মন্ত্র আছে যেটা আমরা সবসময় শেখাই এবং বলিও পড়েওছি। সেটা হলো উই ক্যান চুজ আওয়ার ফ্রেন্ডস, নট আওয়ার নেবার্স। অর্থাৎ আমরা আমাদের বন্ধুকে চুজ করতে পারি কিন্তু প্রতিবেশীকে চুজ করতে পারি না। বাংলাদেশ ভারতবর্ষের একটা খুব ইম্পর্টেন্ট প্রতিবেশী। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ভূমিকা এবং বিশেষ করে ভূ রাজনৈতিক ক্ষেত্রে জিওপলিটিক্যাল দিক থেকে দেখতে বলে বাংলাদেশের ভূমিকা খুব ইম্পর্টেন্ট। এবং বাংলাদেশ বলতেই ভারতবর্ষের যে ফরেন পলিসি বা ভারতবর্ষের যে বিদেশ নীতি সেটা জড়িয়ে রয়েছে মুজিবুর রহমান এবং মুজিবরের মেয়ে শেখ হাসিনার সাথে। সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারতবর্ষে শেখ হাসিনার বিপক্ষে দাঁড়িয়ে অন্য যে কোনো সরকার যখন এসেছে, বিএনপি এতদিন অবধি বা ইউনিস, সে কিন্তু কোনোদিনই ভারতের পক্ষে হয়নি। এবং আমরা এখনো জানি যে হাসিনার পতনের পর যে বাংলাদেশ আমরা এখন দেখতে পাচ্ছি সেটা ভারত বিরোধী বাংলাদেশ। সেইখানে দাঁড়িয়ে আমাদের মাথায় রাখতে হবে যে ভারতের যে ভূ রাজনৈতিক চিন্তা সেটা কিন্তু কোনো মোরালিটির প্রশ্নে দাঁড়িয়ে নেই, সেটা একটা ন্যাশনাল ইন্টারেস্ট অর্থাৎ জাতীয় সুরক্ষার প্রশ্নে দাঁড়িয়ে আছে। সেই সুরক্ষার প্রশ্নে অবশ্যই শেখ হাসিনা ভারতের জন্য এক ইম্পর্টেন্ট অ্যাসেট। এই শব্দটা আমি ব্যবহার করলাম, ইম্পর্টেন্ট অ্যাসেট। তার কারণ ভারত চাইবে যে শেখ হাসিনা আবার বাংলাদেশের মসনদে বসুক, যার ফলে ভারতের সাথে বাংলাদেশের যে সুসম্পর্ক সেটা আবার করে নির্মাণ হয়। এখানে আমি একটা এক্সাম্পল বলতে চাই যে যখন তুমি কেউ ফরেন পলিসি চালাচ্ছে তখন অ্যাসেটদেরকে সমর্থন দেওয়া, অ্যাসেটদের পক্ষে দাঁড়ানো সেটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। আজকে যদি ভারত হাসিনাকে জায়গা না দিত, তাকে যদি থাকতে না দিত, তাহলে অন্য কোনো দেশের কোনো রাষ্ট্রনায়ক ভারতের পক্ষে দাঁড়াতো, বিশ্বাস করতো না ভারতকে। সে হাসিনা ভুল করুক, হাসিনা ঠিক করুক, অবশ্যই আমরা হাসিনা যে কাজটা করেছে সেটা সমর্থনযোগ্য নয়, কিন্তু হাসিনাকে সমর্থন দেওয়াটা ভারতের ভূ রাজনৈতিক দিক থেকে অত্যন্ত ইম্পর্টেন্ট কাজ ছিল। আফগানিস্তানে 96 সালে যখন তালিবান ক্ষমতায় আসছিল, নাজিবুল্লাহ তখন বেরোতে চেয়েছিলেন আফগানিস্তান থেকে। রাজীব গান্ধী কিন্তু তার স্ত্রী এবং তার মেয়ে তাদেরকে বার করেছিলেন, কিন্তু নাজিবকে বার করেননি। নাজিব ওখানে তালিবানের হাতে হত্যা হয়, নাজিব এবং নাজিবের স্ত্রী মানে ভাই, সরি। তার ফলে কিন্তু ভারতবর্ষের নাম গোটা বিশ্ব জুড়ে খারাপ হয়েছিল যে ভারত তার বন্ধুদের পাশে দাঁড়ায় না খারাপ সময়। আজকে শেখ হাসিনাকে বাঁচিয়ে শেখ হাসিনাকে এখানে ফেরত নিয়েছে, ভারত প্রমাণ করেছে যে খারাপ সময়েও সে তার বন্ধুদের পাশে থাকবে। বিশ্ব দরবারে যে ভাবমূর্তি সেটা বজায় রাখার জন্য এটা গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। এবং ভারত যদি হাসিনাকে ওখানে না বসায়, যদি হাসিনা না বসে, তাহলে কে ভারত পক্ষে ওখানে থাকবে? বিএনপি ভারতের পক্ষে থাকবে আমার তো মনে হয়। কিন্তু শেখ হাসিনা মানেই বা আওয়ামী লীগ মানেই তো বাংলাদেশ নয়। বাংলাদেশের জনগণই যখন শেখ হাসিনাকে চান না, তার বিরুদ্ধে, তাহলে তখন শেখ হাসিনাকে শেল্টার দেওয়া মানে কি বাংলাদেশের জনগণের বিরুদ্ধেও যাওয়া? বাংলাদেশের জনগণ কি চায় কি চায় না সেটা তো খুব পরিষ্কার নয়। এবার বাংলাদেশের জনগণ চায় না, এদিকে বাংলাদেশ ভারত করছে, জনগণের ফরেন পলিসিতে ভূমিকা কতটা, এটাও তো খুব ইম্পর্টেন্ট।
ফরেন পলিসিতে জনগণ কি ডিসাইড করে যে সে গণ কি চায় কি চায় না? অভ্যুত্থানে তো শেখ হাসিনার যেহেতু একটা পদত্যাগের দাবি উঠেছিল, গণ সেজন্যই। অভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগের দাবি অবশ্যই। শেখ হাসিনা যে ঘটনাগুলো ঘটিয়েছেন, উনি ক্ষমতায় থাকাকালীন যে ঘটনাগুলো ঘটিয়েছেন, আমি আবারও বলছি সেটা নিন্দনীয়। কিন্তু ভারতের কাছে হাসিনা ছাড়া বেটার অপশন বাংলাদেশের নেই, একদমই নেই। এবার প্রশ্ন করতে গেলে পরে রাজনীতিতে সামনের দৃষ্টিতে যেটা দেখা যায় সেটাই যে সবসময় হচ্ছে এমনটা তো নাও হতে পারে। ইন্টেলিজেন্সের ভূমিকা রয়েছে, সারা পৃথিবীর ইন্টেলিজেন্স সেখানে রোল প্লে করে, সেই জায়গার ভূমিকা থাকতে পারে, ডিপ স্টেটের ভূমিকা থাকে। এবার সেখানে আমেরিকার অনেকে বলছেন যে আমেরিকার বিশাল বড় ভূমিকা রয়েছে হাসিনার পতনের ক্ষেত্রে, তার কারণ সেন্ট মার্টিন আইল্যান্ডটা খুব জরুরি আমেরিকার জন্য। এবং আমরা জানি যে ইউনিসের ওখানে অভ্যুত্থান বা ওই গণ অভ্যুত্থানে জামাত সেখানে ভীষণভাবে উপস্থিত ছিল, সেটা তার উপস্থিতি আমরা এখন ভীষণভাবে প্রকট হচ্ছে। এবং জামাতের উপস্থিতি বাংলাদেশে মানেই হলো পাকিস্তানের উপস্থিতি সেভাবে। আর পাকিস্তানের উপস্থিতি যদি দুই দিকে থাকে ভারতের জন্য, সেটা ভারতের জন্য সুখকর নয়, একদমই সুখকর নয়। সেক্ষেত্রে ভারত দীর্ঘ সময় ধরে হাসিনার সাথে সুসম্পর্ক রেখেছে, হাসিনার সাথে কাজ চালিয়েছে। ভারত আশাবাদী যে একদিন হয়তো হাসিনা সেখানে ফেরত গিয়ে হাসিনার সেই জায়গায় আসতে পারে বা হাসিনার সরকার সেই জায়গায় আসতে পারে। সেইটা নিয়েই ভারতের অ্যাসেট, ভারতের ফরেন পলিসির যে মূল ধারণা সেটা আওয়ামী লীগের সাথে, সেইখান থেকে ভারত সরে আসবে এমন এখনো কোনো ভূমিকা দেখা যায় না। অন্তত মানে বাংলাদেশের তরফ থেকে এরকম কোনো ফিলার্স এখনো কিন্তু ভারতের কাছে পাঠানো হয়নি। এই যে অন্তর্বর্তীকালীন সরকারও যেটা জানা যাচ্ছে ইউনূস চিঠি করেছেন দিল্লিকে প্রত্যর্পণের জন্য শেখ হাসিনার। এই পরিস্থিতিতে যে বাংলাদেশের রাজনৈতিক সংগঠনগুলো তাদের মধ্যে কি প্রভাব পড়বে? মানে আমি জানতে চাইছি যে বাংলাদেশের যে বর্তমান সরকার রয়েছে বা নির্বাচনের পরেও যে নতুন সরকার গঠন হবে, তাদের সঙ্গে ভারতের সম্পর্ক সেটা কোন দিকে এগোবে? এখন যে সরকার ওখানে রয়েছে সে সরকার তো জনগণের সরকার নয়। অন্তর্বর্তীকালীন সরকার কি বলছে সেটা তো ভারত সেটার উপরে দাঁড় করিয়ে তার বিদেশ নীতি নির্ধারণ করতে পারেন। আগে ইলেকশন হোক, ইলেকশনের ফলে কি বেরোয়, কে আসে, তার পরিবর্তন তখন কি হয় সেই সিদ্ধান্ত অনুযায়ী ভারতকে সিদ্ধান্ত নিতে হবে। ভারতের চিন্তা বাংলাদেশ নয়, আমাদেরকে মাথায় রাখতে হবে জনগণ হিসাবে আমরা বাংলাদেশের প্রতি দুর্বল হতে পারি। বাংলাদেশের মানুষের যে অবস্থা হয়েছে, হাসিনা সরকারের বিরুদ্ধে যে সমস্ত চার্জেস এসেছে সেগুলোর প্রতি আমরা সমমর্মিতা দেখাতে পারি, কিন্তু ভারত রাষ্ট্র হিসাবে যখন সে একটা ন্যাশনাল ইন্টারেস্টকে সার্ভ করছে তখন তাকে তার দেশের ইন্টারেস্টের কথা ভাবতে হবে। সেই ইন্টারেস্টের কথা ভেবে ভারতের কাছে হাসিনা ছাড়া এই মুহূর্তে খুব ভালো অপশন আর কেউ নেই, এটা আমি মনে করি। আর দক্ষিণ এশিয়ার যে রাজনীতি, এই শেখ হাসিনার ভারতে থাকা এবং প্রত্যর্পণ নিয়ে যে প্রশ্ন, এইটার ফলে কি প্রভাব পড়ছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে? দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আমার মনে হয় না খুব বিশাল প্রভাব কিছু পড়ছে, কারণ চীনও নজর রাখছে ঢাকার দিকে, আমেরিকারও একটা নজর আছে, আমার তো মনে হয় চীনও চাইবে যে শেখ হাসিনাই ওখানে ক্ষমতায় আছে। অর্থাৎ শেখ হাসিনা যখন সেন্ট মার্টিন আমেরিকাকে দিচ্ছেন না, তখন শেখ হাসিনা কিন্তু চীন এবং ভারতের মধ্যে ব্যালেন্সটা রাখছে। তো চীনের একটা যেমন পলিসি আছে যে ক্ষমতায় আসুক তারা এই চীনকে সহযোগিতা করে, চীন তাদেরকে সহযোগিতা করে। কিন্তু আমার ধারণা যে এখন ভারতের সাথে চীনের একটা আলোচনা শুরু হয়েছে, আলোচনা চলছে, সে আলোচনা একটা দিকে এগোবে আমরা এটা ধারণা করছি। সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় না যে দক্ষিণ এশিয়ায় হাসিনার ভারতে থাকার উপরে বিশাল বড় কিছু প্রভাব পড়বে। ভারতের দক্ষিণ এশিয়ার রাজনীতি এমনিতেই টালমাটাল হয়ে গেছে। ভারতের সাথে সবার যে খুব সুন্দর সুসম্পর্ক আগের মতো রয়েছে এমনটা বলা যায় না। কিন্তু আমি আবারও বলতে চাইছি, এটা আমাদেরকে বুঝতে হবে যে এখনো অবধি বাংলাদেশের রাজনীতিতে হাসিনা বাদে ভারতের কাছে অন্য কোনো বেটার অপশন নেই। যখন তালিবানের মতো বেটার অপশন আফগানিস্তানে ভারতের কাছে আসবে তখন হয়তো ভারত ভেবে দেখবে।